নমস্কার। আজ 22 জুন সোমবার। আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। বিজেপির হাত শক্ত করতে কোটি কোটি টাকা নিয়েছে বিদ্রোহী তৃণমূল। মহুয়ার বিস্ফোরক অভিযোগে আইনি হুঁশিয়ারি কাকলি। ভাঙা বুকের পাঁজর নিয়ে নিট দিলেন কলকাতার সৃষ্টি। ব্যবস্থাপনায় ত্রুটি রাখলেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একের পর এক পদত্যাগ, নৈহাটির পুর প্রধানের ইস্তফা, ভাঙল বারাকপুরের পঞ্চায়েত। সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়লেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। বিদ্রোহী শিবিরে যোগদানের জল্পনা। কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন? শোকজের জবাব দিয়ে বিস্ফোরক অরূপ। 40 কোটির অফারে মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। মহুয়ার মন্তব্য নিয়ে মানহানির মামলার চিন্তাভাবনা কাকলির শতাব্দীদের। পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী। পুলিশ হেফাজতে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা। ক্ষমতা যেতেই ভেঙে চুরমার অভিষেকের সাধের মডেল। পুলিশের হাতে পুতুল নাচে ইতি পড়েছে ডায়মন্ড হারবারে। তোলাবাজি থেকে হুমকি অভিযুক্ত তৃণমূল নেতাকে ডিম স্নান করালো ক্ষুব্ধ জনতা। প্রকাশ্যে ভিডিও। উদয়ন গুহের স্ত্রীকে খাবার পৌঁছানোর অপরাধ, এবার ডিম খেলেন প্রাক্তন বিজেপি নেতা। দল ছেড়ে তৃণমূল করার জেলে ভরেছিল সিপিএম। বিজেপি আমলে ফের গ্রেপ্তার বর্ধমানের দাপুটে নেতা। নতুন সরকারের প্রথম বাজেট, স্বপন কি পারবে নতুন স্বপ্নের বীজ বুনে দিতে? রেড রোডে যোগাভ্যাস মোদির। একাধিক আসন অনুশীলন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। শুধরেও দিলেন কারো কারো যোগভঙ্গি। ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। গার্ডেন নিচে দেশীয় প্রযুক্তির 3 যুদ্ধজাহাজ উদ্বোধনের পর বললেন মোদি। হিজবুল্লাহ অশান্তি পাকানো বন্ধ না করলে আমরা ইরানে ফের হামলা করব। সুইজারল্যান্ডের বৈঠকের মাঝে হুঙ্কার ট্রাম্পের। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা সরকারি বাসের। মৃত অন্তত 5, আহত আরো 21। চাঞ্চল্য ময়নাগুড়িতে। রবিবার দুপুরে কারখানা ভরে গেল ঝাঁঝালো গন্ধে। বিষাক্ত গ্যাসে মৃত 7, অসুস্থ অন্তত 57 শ্রমিক। আলিপুরদুয়ারে অঝোরে বৃষ্টিতে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক। মৃত 2। টয় ট্রেন চলায় সড়ক বন্ধ। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে। হাওয়া বদলের সম্ভাবনা কম। সোমবার থেকে কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার অতি ভারী, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। জাতীয় সড়কের রেলিং ভেঙে নদীতে পণ্যবাহী ট্রাক। কালোচিনিতে মৃত 2। মেয়ে নিখোঁজ 3 মাস। গলায় প্লাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় খুঁজছেন অসহায় বাবা। কাজে গিয়ে 8 মাস নিখোঁজ পরিযায়ী ছেলে। ছবি হাতে কেরলের পথে পথে ঘুরছে কাটোয়ার বাবা। নদীতে নেমে ভেসে যায় ভাই। বাঁচাতে গিয়ে মৃত্যু দিদিরও। স্ত্রীর পর এবার 2 সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ যুবক। খড়গপুরে দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা, চলল এলোপাথারি গুলি। পুত্রবধূকে রাস্তায় মারধর, গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী। চলল ডিম থেরাপি। নিখোঁজ তৃণমূল নেতাকে পাম্প হাউস থেকে টেনে বের করে গণপিটুনি। তৃণমূল নেতার গ্রেপ্তারিতে ফাটল বাজি হলো লাড্ডু বিলি। খাতায় বরাদ্দ ক্যানিংয়ের গরিবের আবাসের টাকা খেল তৃণমূলের ভূত। দেবরা থানায় প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আত্মসহায়ক সুমিত। 15 বছর পর বিরোধী পরিসরে উল্টো পুরাণ। তৃণমূলের ভঙ্গুর জমিতে ঘর তৈরির ব্যস্ততা বাম কংগ্রেস। গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার। চেয়ার বিতর্কে কি বললেন গৌরীশঙ্কর। সুরাবর্তী এভিনিউর নাম বদলে গোপাল মুখার্জি রোড। অনেকে খুশি, কেউ কেউ বিস্মিত। বজ্র আটুরিতে শুরু নিট পরীক্ষা, তবে থাকছেই ফস্কগেরোর শঙ্কা। কি বলছেন সুকান্ত। বিশ্বভারতীতে এবার শুরু হচ্ছে ছাগল চাষ। গড়ে তোলা হচ্ছে নতুন ইউনিট। ইন্টারভিউতে বাদ যোগ্য প্রার্থী। বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতিতে জবাব তলব তপশিলি কমিশনের। বর্ষায় চোরাচালান রুখতে চিকেন স্নেকের নদীতে বিশেষ বিএসএফ এর নজরদারি, বসল আন্ডার ওয়াটার সেন্সর। বালুরঘাটের চপ্পল হাতে রাস্তায় রাস্তায় ঘুরলেন মা বাবারা। জুতোকাণ্ডে জর্জরিত নিট। অমিত শাহ উদ্বোধন করায় তৃণমূল আমলে চালু হয়নি। পালাবদলে উদ্বোধন পেট্রাপোল থানার নতুন ভবনের।
সিঙ্গুরে হবে আলু করিডোর, শুভেন্দু সরকারের ভাবনায় আচ্ছাদনের আশায় কৃষকরা। হাওড়ায় জলছবি বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী বিধায়ক। জল কমতে যুদ্ধকালীন পরিস্থিতিতে দুধিয়ার অস্থায়ী সেতু নির্মাণ, তোরসায় ভাসল উত্তরের একাধিক এলাকা। বিশ্ব যোগ দিবসে ডাঙায় নয় জলে ম্যাজিক, ৭১ বছরের গোপাল বাবুর জল যোগা দেখে তাজ্জব হাওড়া। ১০০ দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি, সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে। তৃণমূল জামানার গলদেই দীঘার অ্যাডভেঞ্চার স্পোর্টসের দুর্ঘটনা, প্রশ্নের মুখে প্রশিক্ষণের যোগ্যতা। জামাই ষষ্ঠী উপলক্ষে চলছিল রান্নাবান্না, সিলিন্ডার বদলাতে গিয়ে অঘটন, জন্য শ্বশুরবাড়ি। রয়েছে সোনালী খ্যাকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা ঝালদা বনাঞ্চল। হাওয়া বদলের সম্ভাবনা কম, সোমবার থেকে কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার অতি ভারী, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুত্র সন্তান ৮ লাখ, প্রাইস ট্যাগ লাগিয়ে বিগোচ্ছে শিশু। দিল্লিতে ভয়ঙ্কর পাচার চক্রের পর্দাফাঁস। দিল্লিতে বেবি মার্কেট, রীতিমতন পণ্য বিক্রির ধাঁচে প্রাইস ট্যাগ লাগিয়ে বিগোচ্ছে সদ্যজাত। মেয়ের দাম ৩ থেকে ৫ লাখ, ছেলের দাম ৬ থেকে ৮ লাখ টাকা। দীর্ঘ নজরদারির পর রীতিমতন ফাঁদ পেতে এই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ৫ সদ্যজাতকে উদ্ধারের পাশাপাশি চিকিৎসক, দালাল, পাচারকারী সহ একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে এই পাচার চক্রটি দেশের নানা প্রান্তে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে টার্গেট করত। রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকা থেকে শিশুদের সংগ্রহ করে দিল্লি, এনসিআর ও পার্শ্ববর্তী রাজ্যের সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। দিনের পর দিন ধরে চলছিল এই কুকীর্তি। পুলিশের তরফে জানা গিয়েছে দিল্লির এক সাধারণ নাগরিকের তৎপরতায় গোটা বিষয়টি সামনে আসে। পাহাড়গঞ্জ এলাকায় এক মহিলাকে তিনি প্রায় দিন নতুন নতুন শিশুর সঙ্গে দেখতে পেতেন। এই ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই ব্যক্তি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিলার উপর নজরদারি শুরু করে পুলিশ। সামনে আসে পাচার চক্রের বিষয়টি। এরপর ক্রেতা সেজে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ধাপে ধাপে গোটা চক্রের মাথারা পুলিশের নজরে আসে। দীর্ঘ ১৫ দিন ধরে নজরদারি চালানোর পর চিকিৎসক, দালাল, পাচারকারী, মধ্যস্থতাকারী এবং সম্ভাব্য ক্রেতা সহ ১৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তদন্তে জানা গিয়েছে চক্রটি বিভিন্ন জায়গা থেকে শিশুদের সংগ্রহ করে ভুয়ো নথি, জাল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং মিথ্যাচার পরিচয় তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছে দিত। ভুয়ো গর্ভাবস্থার নাটক করে হাসপাতালে নথি সংগ্রহ করত চক্রটি। একাধিক রাজ্যে ছড়িয়েছিল এদের জাল। পুলিশের দাবি, বেশ কয়েক বছর ধরে দিল্লিতে সক্রিয় ছিল এই শিশু পাচার চক্রটি। গত কয়েক বছরে তারা ঠিক কতজনকে পাচার করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে অন্তত ৩০টি শিশুকে পাচার করা হয়েছে এইভাবে। যে ৫ সদ্যজাত উদ্ধার করা হয়েছে তাদের বয়স ৫ দিন থেকে ৪ মাসের মধ্যে। শিশুদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরিবার বা বৈধ অভিভাবকদের খোঁজে তল্লাশি চলছে। চক্রের কাছে শিশুদের বিক্রি করা দম্পতিদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। জাহাঙ্গীরের স্ত্রী রোজিনার পক্ষে দাঁড়ালো না কোনো আইনজীবী, পুলিশ হেফাজত দিল আদালত। স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের পর শনিবার তার স্ত্রীকে ধরেছে পুলিশ। রোজিনা বিবি ওরফে সারিকা স্বামীকে আটকাতে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার উস্তি এবং বিষ্ণুপুর থানায় সীমানা সংলগ্ন জুলপিয়া এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। বেশ কিছুদিন ধরে তিনি গা ঢাকা দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িতে করে এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতিও নিচ্ছিলেন রেজিনা। নিরাপত্তার স্বার্থে প্রথমে রেজিনাকে উস্তি থানায় নিয়ে যাওয়া হয়, পরে ডায়মন্ড হারবার ACJM আদালতে পেশ করা হলে বিচারক আরিফ আহমেদ ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে তার পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী এগিয়ে আসেননি। বিচারক জানতে চায় তার হয়ে কোনো আইনজীবী রয়েছেন কিনা। রেজিনা জানান তার কোনো আইনজীবী নেই। শেষ পর্যন্ত সরকারি লিগ্যাল এইডসের একজন আইনজীবী তার পক্ষে সওয়াল করেন। তবে জামিনের আবেদন খারিজ করে আপাতত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র বিস্ফোরক আইন ছাড়া বেআইনি জমায়েত, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ষড়যন্ত্র, পুলিশ হেফাজত থেকে জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা এবং পুলিশের গাড়িতে হামলার মতন একাধিক অভিযোগে রেজিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে ফলতার সতুল কলসা এলাকায় বেআইনি জমায়েত করে জাহাঙ্গীরকে
পুলিশি হেফাজত থেকে মুক্ত করার পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। পুলিশ রেজিনাকে গ্রেপ্তার করার উচ্ছ্বাস প্রকাশ করেন ফলতার বাসিন্দারা। পাপের শাস্তি হয়েছে বলছেন তাদের অনেকে। এদিকে এদিনই 6 দিনের পুলিশ হেফাজত শেষে ডায়মন্ড হারবার ACJM আদালতে হাজির করানো হয় জাহাঙ্গীর খানকে। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 4 জুলাই মামলার পরবর্তী শুনানি। পুলিশ সূত্রে খবর, 21 ভোট পরবর্তী হিংসার মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও 3টি পৃথক মামলার তদন্ত চলছে। প্রয়োজনে জেল হেফাজতে থাকাকালীন তাকে নতুন মামলায় অ্যারেস্ট করে ফের আদালতে তোলা হতে পারে। জয় শ্রীরাম স্লোগানে উত্তাল ঢাকা, হাজার হাজার হিন্দুর বিক্ষোভে উত্তপ্ত বাংলাদেশ। নির্মীয়মান বিশাল শ্রীরাম মূর্তির কাজ বন্ধ করে দেওয়া এবং রামের ছবি অবমাননার অভিযোগে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা। জয় শ্রীরাম স্লোগান তুলে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বে হাজার হাজার মানুষ মশাল মিছিলে অংশ নেন। বাংলাদেশের রংপুরের কাছে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে 81 ফুট উঁচু একটি শ্রীরাম মূর্তির কাজ চলছিল, কিন্তু ইসলামিক সংগঠনের হুমকির জেরে সেই কাজ বন্ধ হয়ে যায়। 22 কোটি টাকা ব্যয়ে একটি মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে এই মূর্তি তৈরি হচ্ছিল এবং এর 80% কাজ শেষ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরে এই মাসের শুরুতে একটি প্রতিবাদ মিছিলের সময় বিক্ষোভকারীরা শ্রীরামের ছবির ওপর জুতো রেখে অপমান করে। এই ঘটনার জেরে এখন এই বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। এই ঘটনায় পুলিশের মামলা রুজু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই বিষয়ে নিষ্ক্রিয়। দোষীদের গ্রেপ্তার করার জন্য সরকারকে 72 ঘন্টার সময়সীমা দিয়েছে তারা। হিন্দু মহাজোট হুঁশিয়ারি দিয়েছে, যদি মূর্তির কাজ আবার শুরু করার অনুমতি না দেওয়া হয় তবে বাংলাদেশের সমস্ত জেলায় রাম মন্দির তৈরি করা হবে। শনিবার তারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেবে। পুজো উদযাপন জাতীয় কমিটির দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার শাহবাগ জংশন থেকে মিছিল শুরু করে জাতীয় প্রেস ক্লাবের দিকে যায় এবং সেখানে একটি মানব শৃঙ্খল তৈরি করে। রংপুরে একটি প্রতিবাদ মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সামান্য সংঘর্ষ হয়। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা বাড়ছে। এই বছরের 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে দেশে 133টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। ক্ষমতায় থেকে পার্টি করার সুবিধা ছিল, মমতার সঙ্গ ছাড়লেন মোশাররফ। ফের ঘর ভাঙল তৃণমূলের। প্রাক্তন শাসক দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীন নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তারই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। এরপর জেলা তথা রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাংবাদিক বৈঠকে মোশাররফ হোসেন জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, বৃদ্ধ মায়ের দেখভাল, নিজের চিকিৎসাজনিত ব্যস্ততা এবং অন্যান্য পারিবারিক দায়িত্বের কারণে সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। শুধুই কি ব্যক্তিগত কারণ? মোশাররফ জানান, বর্তমানে বিধানসভা স্পিকারের স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বলে দাবি করছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ভবিষ্যতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন ইটাহারের বিধায়ক? যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি মোশাররফ। তিনি বলেন, বাজেট অধিবেশন চলছে ঠিকই, আমি পদত্যাগ করেছি সেই দলকে বলছি। আমার পক্ষে অসুবিধে হচ্ছে, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার। এখন সমস্যা হচ্ছে আমিও দাঁড়াতে পারছি না পাশে, যেহেতু পদ নিয়ে বসে থেকে লাভ নেই। এদিকে তৃণমূলের বিধায়ক হিসেবে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। মোশাররফ বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দুর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে আমি আগ্রহী। ক্ষমতা এসেই নাম বদল, সেহরাওয়ার্দী অ্যাভিনিউ হলো গোপাল মুখার্জি রোড। কে তিনি জানেন তো? চমকে ওঠা এক ইতিহাস। কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে কসাইপাড়া লেন পর্যন্ত বিস্তৃত সেহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে রাখা হলো গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসের দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। রবিবার আন্তর্জাতিক যোগা দিবসের দিন এই খবর প্রকাশ্যে আসতেই কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জির নামে গোপাল মুখার্জি রোড নামকরণ করার জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গৃহীত এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন। দীর্ঘদিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আজ সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক শ্রী গোপাল মুখার্জিকে যথাযোগ্য সম্মান জানানো হলো। এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার, তাদের অবদানকে মর্যাদা দেওয়ার এবং ইতিহাসের ভুলগুলো সংশোধন করার। ইতিহাস অনুযায়ী তৎকালীন কলকাতায় কলেজ স্ট্রিটে গোপাল মুখার্জির একটি মাংসের দোকান ছিল। সেখান থেকে তিনি পরিচিত হয়েছিলেন গোপাল পাঁঠা নামে। 1946 সালে গ্রেট কলকাতা কিলিংয়ের সময় তিনি ভারত জাতীয় বাহিনী নামে একটি সশস্ত্র দল গঠন করেন। ইতিহাস অনুযায়ী মুসলিম লীগের বিক্ষোভের সময় সাধারণ হিন্দুদের রক্ষা করতে এবং পাল্টা প্রতিরোধ করতে এগিয়ে এসেছিলেন গোপাল। 1913 সালের 7ই সেপ্টেম্বর কলকাতার বউবাজারের মলঙ্গা লেনে জন্মগ্রহণ করেন গোপাল। তিনি ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো। ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন তিনি। মাংসের দোকান তো সামলাতেনি, তার পাশাপাশি কুস্তি লড়তেও ভালোবাসতেন খুব। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর কলকাতায় মোতায়েন মার্কিন সৈন্যদের কাছ থেকে তিনি এবং তার দল বেশ কিছু রিভলভার, 0.45 বোরোর পিস্তল এবং গ্রেনেড সংগ্রহ করেছিলেন। পরে প্রতিরোধের সময় কাজে লেগেছিল এই অস্ত্রশস্ত্র। তবে মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে তার মিল না থাকায় বিতর্ক হয়েছিল বলে জানা যায়। জীবনের শেষ ভাগে সমাজসেবায় যুক্ত হন গোপাল। তিনি দুস্থদের জন্য ন্যাশনাল রিলিফ সেন্টার খোলেন। 2005 সালের 10ই ফেব্রুয়ারি বউবাজারে নিজের বাড়িতে মৃত্যু হয় গোপালের। এবার খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল। সেই শুটিয়া গণধর্ষণ কাণ্ড, বিপদ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। 26 নির্বাচনী প্রচারে হাবড়ার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছিলেন, বালু আমার ফেভারিট ক্যান্ডিডেট। সেই বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক গত শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে সরে এসেছেন দিদির কাছ থেকে। দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক জ্যোতিপ্রিয়। কিন্তু তৃণমূল ছেড়ে আরও বিপদে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রশাসন সূত্রে খবর। এবার শুটিয়া গণধর্ষণ কাণ্ডের ফাইল খুলতে চলেছে বর্তমান সরকার। ইতিমধ্যে বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। শুটিয়া গণধর্ষণ কাণ্ড, শিক্ষক বরুণ বিশ্বাস খুনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছিল। এবারে সেই ফাইল খুলতে চলেছে। কি এই শুটিয়া গণধর্ষণ কাণ্ড? 2012 সালে 5ই জুলাই শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। শুটিয়া গ্রামে মহিলাদের গণধর্ষণের একের পর এক ঘটনার প্রতিবাদ করার পর হঠাৎ একদিন খুন হয়ে যান বরুণ বিশ্বাস। সেই সময় এলাকার প্রতিবাদ মঞ্চ করে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। 2000 সালে ভয়াবহ বন্যায় এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন বরুণ বিশ্বাস। সেই সময় 34 কোটি টাকার অনুমোদন আসে ওই খাতে। পরবর্তী সময়ে বড় অংশের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। সেই সমস্ত কিছু নিয়ে সরব হয়েছিলেন বরুণ বিশ্বাস। অগ্নিমিত্রা পাল এই বিষয়ে জানান, আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে ছোট থেকে শুনে আসছি কাণ্ডের কথা। ওই গ্রামকে ধর্ষণের গ্রাম বলা হতো। মহিলাদের বাঁচাতে গিয়ে ধর্ষণের প্রতিবাদ করার জন্য শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। সেই খুনের পেছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। বরুণ বিশ্বাসকে খুন করেছে, তার ফাইল খোলা হবে, পাশাপাশি উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দলীয় পদ থেকে স্থাপক দিলেও দোষী হলে তিনি রেহাই পাবেন না, এমনটাই জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। সুতরাং জ্যোতিপ্রিয় মল্লিক দল ছেড়ে বেশ বিপদে পড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আমাদের সম্মানহানি ঘটছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এনসিপিআই সাংসদ কাকুলির। মহুয়া মৈত্রের লাগাতার আক্রমণের বিরুদ্ধে এবার মুখ খুললেন এনসিপিআই সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। নাম না করে পাল্টা আক্রমণ করেন কাকুলি। সেই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মহুয়ার আক্রমণ প্রসঙ্গে বলেন, আমাদের সম্মানহানি ঘটছে, আমাদের সামাজিক সম্মান আছে। আমরা বাংলার মানুষের রায়কে মেনে নিয়েছি। বিধানসভা ভোটের মাধ্যমে বাংলার মানুষ অনৈতিকতার বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, থ্রেড কালচারের বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষের রায়কে মান্যতা দিয়ে অন্য দলে চলে গিয়েছে।
যার বিশেষ গাত্রদাহ হচ্ছে তিনি নাগরিক সুরক্ষা বিঘ্নিত করে, জাতীয় সুরক্ষা বিঘ্নিত করে একটা পাসওয়ার্ড বিক্রি করে লোকসভা থেকে বিতাড়িত হয়েছিলেন। ওনাকে অন্য কোনো দল নেবে না, তাই ওনার ভীষণ আপত্তি। এরা কেন অন্য দলে কাজ করবে? মানুষের কাজ করবে, আমাকে কেউ নিচ্ছে না, তাহলে আমি এখন কি করি? তাই ভুলভাল কথা বলছে, সেটা আমাদের কাছে মানহানিকর, সম্মানহানি ঘটাচ্ছে। আমরা নিজেদের মধ্যে মিটিং করেছি, নিজেরা বৈঠক করে সিদ্ধান্তে এসেছি আইনি পদক্ষেপ নেওয়া হবে, 2-1 দিনের মধ্যেই দেখতে পাবেন। সেই সঙ্গে কাকলি আরও বলেন, সঠিক ভোট মানুষ দিয়েছে, দল তুলে দিয়েছে, সেই দলে থেকে কেউ কাজ করতে পারবে না। আমরা কাজের স্বার্থে এসেছি, আমাদের সাথে অন্যান্যরা আরও যোগাযোগে আছেন। প্রসঙ্গত, শুক্রবার 20 জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের চিঠি দেয় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দলে ছিলেন মহুয়া মৈত্র। বিদ্রোহীদের আক্রমণ করে মহুয়া মৈত্র শনিবার বলেন, এই দল মমতা বন্দ্যোপাধ্যায় ও কর্মীদের দ্বারা তৈরি হয়েছে, যে যেখানে খুশি যাক, আমরা দল ত্যাগ বিরোধী আইন এদের বিরুদ্ধে প্রয়োগ করব। আমি জিতেছি কৃষ্ণনগর থেকে, আমাকে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে। সবার শিক্ষার মান এক হয় না, এই এমপিরা সেটা পড়ে দেখেনি। পাশাপাশি মহুয়ার মতে, পুলিশ সাংসদ সই করে বলেছে ওরা এনসিপিআই, আইন অনুযায়ী এদের পদ বাতিল হওয়ার কথা। সংসদীয় দল কোনোভাবে মিশে যেতে পারে না, রাজনৈতিক দল পরে। ব্যক্তিগত আক্রমণে যাবেন না, আইনত বলুন কোন ধারায় আপনাদের নাম বাদ যাবে না। এরা প্রতীক ছেড়ে রাস্তায় নামুন দেখি। এত সাহস থাকলে ববি কংগ্রেস, অরূপ কংগ্রেস, ঋতব্রত কংগ্রেস, আকরুজ্জামান কংগ্রেস থেকে দাঁড়ায়নি কেন? আমাকে বাজারে বিক্রি করেছেন মমতা। তৃণমূল সংকটে বিস্ফোরক অভিযোগ বৈশাখী, ছাড়লেন না ফেরহাদ অনন্যাকেও। তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকট ও ভাঙন প্রসঙ্গে সরব হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি দলের দুরবস্থার জন্য নেতৃত্বদের ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ভরাডুবির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনি বলেন, যে দল সংঘর্ষের মধ্যে দিয়ে উঠে এসেছিল, টানা 15 বছর ক্ষমতায় ছিল, সেই দলটি নির্বাচনে হারার পর 15 মাসও টিকল না, 1 মাসের মধ্যে উবে গেল। বৈশাখীর কথায় এটাই হওয়ার ছিল। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সদ্য দল বদল ফেরহাদ হাকিম। বৈশাখী বলেন, শোভনকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। তার দাবি, তাকে সামনে রেখে এই ষড়যন্ত্র করা হয়েছিল। বৈশাখী বলেন, শোভন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরে ফেরহাদকে বসানো হয়, কিন্তু কলকাতার কোনো উন্নয়ন হয়নি। আমরা একটা টকেটিভ মেয়র পেলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বৈশাখী আরও বলেন, মমতা আমার সঙ্গে অমানবিক আচরণ করেছেন, শোভনকে সরিয়ে ফেরহাদকে মেয়র করেছেন, যার যোগ্যতা নেই, ফলে যা হওয়ার তাই হয়েছে। অনেক আগেই ডানা ছাটা দরকার ছিল ফিরহাদের, আর ওই দলের কাকে বের করবে? সবাই তো চোর। বৈশাখী নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার শোভন সম্পর্কে প্রকাশ্যে এনেছেন মমতা। অভিযোগ করেন বৈশাখী, তিনি বলেন, আমি চৈনি শোভনকে সকলের সামনে রাখি পরিয়ে পিছনে অন্য সম্পর্ক রাখতে, তাই দুজনের সিদ্ধান্তে মমতাদিকে সবটা জানিয়েছিল শোভন। এরপর বিধানসভা থেকে শুরু করে সব মিটিংয়ে আমি আলোচনার বস্তু হয়ে গেলাম। আমাকে ঘর থেকে বের করে বাজারে বিক্রি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি শোভনকে বলেছিলেন, কিরে প্রেম করবি না কাজ করবি? বৈশাখীর কথায় তারপর থেকে দলের মধ্যে ধীরে ধীরে কোণঠাসা হতে শুরু করে শোভন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন তুলোধনা করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বিপরীত চরিত্র। বৈশাখীর অভিযোগ, মমতার স্মৃতিশক্তি খুবই দুর্বল, তিনি সবকিছু ভুলে যান, তার মাসুল দিচ্ছেন। একটা দলের এই পরিণতি লজ্জাজনক ও মর্মান্তিক। তিনি আরও বলেন, 2021 সালের পরে দলবদল করে শোভন যখন তৃণমূলে ফিরেছিলেন, সেই সময় নবান্নে বৈশাখীকে ডাকার পর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা দ্বিচারিতা ছিল বলে অভিযোগ করেন বৈশাখী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন বৈশাখী। তিনি বলেন, একটা বাচ্চা ছেলের জন্মদিন পালন করছে, আর দীর্ঘদিনের রাজনীতিবিদরা একটা ছবি তোলার জন্য অপেক্ষা করছে। এটা দেখলেই আমার খারাপ লাগতো। দলটা কর্পোরেট হয়ে গিয়েছে। শোভন আর শুভেন্দুবাবু আইপ্যাকের বিরোধিতা করেছিল, কোনো লাভ হয়নি। তারপর ওনারা নিজেদের মতন সিদ্ধান্ত নিয়েছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, শোভন, শুভেন্দু এরা মাটি থেকে লড়াই করে উঠে আসা নেতা। এরা কখনোই আইপ্যাক মেনে নিতে পারেনি। তারা তৃণমূলের সাফল্যের চরম সীমায় ছিল, নিজেদের রাজনৈতিক সাফল্যের শিখরে ছিল, কিন্তু সেই সময় পদ ছেড়ে দল ছেড়ে ইস্তফা দিয়ে বেরিয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, বিজেপিতেও শুভেন্দু অধিকারী লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে।
যদিও তৃণমূলের এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দেখা গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার পরে মমতার পাশে দেখা গিয়েছিল প্রিয় কানুনকে। হাসপাতালেও মমতার পাশে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু সেই সময় বৈশাখী শোভনকে আটকাননি কেন? বৈশাখী বলেন, বাধা দিলে নিজের কাছেই ছোট হতাম। আরও বলেন, মমতা দূরে ঠেলে দিলেও শোভন মমতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, নিজের পরিবারের সদস্য মনে করেন। অরূপ অনন্যা জুটি নিয়েও বিস্ফোরক বৈশাখী। পুরনো দিনের কথা তিনি টেনে বলেন, আমাদের অনেক আগে থেকে অরূপ অনন্যা রং মিলান্তি করতেন। অনন্যা আমার ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, আমি বাধা দিইনি। একটা সিনেমার প্রিমিয়ারে গিয়ে দেখছি অনন্যার আঁচল ধরে শোভনের মাথায় প্রতিবাদ করায় বুক ঠুকে ভয়ঙ্কর কথা বলেছিলেন তিনি। বৈশাখী বলেন, অনন্যার সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। সেই সময় অনন্যা বলেছিল মেয়র মন্ত্রীদের খুশি করতে হয় তাকে। বৈশাখীর প্রশ্ন, খুশি করেই কাউন্সিলর হবেন? বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা যখন ক্ষমতায় ছিলেন তখন তাকে ঘিরে থাকতো অভিনেতা অভিনেত্রীরা। তিনি আরও বলেন, সেই সময় মমতা দলের নেতাকর্মীদের পাত্তা দিতেন না, কিন্তু এখন হারের পর তারা কেউ মমতার পাশে নেই। এখন শোভনই রয়েছে মমতার পাশে। হাওয়া বদলের সম্ভাবনা কম। সোমবার থেকে কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার অতি ভারী, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এছাড়া পূর্ব বিহার থেকে উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পশ্চিমী অক্ষরেখা অবস্থান করছে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশ মেঘলা ছিল। বেলা গড়ানোর আগে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, একই আবহাওয়া উত্তরবঙ্গে। উত্তরের প্রায় সব জেলাতে কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন হাওয়া বদলের সম্ভাবনা কম বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এছাড়া পূর্ব বিহার থেকে উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পশ্চিমী অক্ষরেখা অবস্থান করছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে একই আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস রয়েছে। দক্ষিণের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত একই আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।